মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ট্রেনে টুকটাক গল্প করতে করতে সময়টা ভালোই কেটে যাচ্ছিল। হঠাৎ প্রয়াস বলল, রাতের দিকে কিন্তু ফারাক্কা ক্রস করব। রাতের অন্ধকারে গঙ্গাটা অসাধারণ লাগে, যাকবি নাকি? মৌবনি আর শ্রেয়সী এক কথায় রাজি। সমরবাবু বললেন, আমার আর সে বয়স নেই বাবা, তোরা যাক, আমি ঘুমোই। তবে কাল সকাল সকাল নামতে হবে, মনে থাকে যেন। তিনজনেই নিজেদের বার্থে শুয়েছিল। ফারাক্কা আসতে প্রয়াস বিছানা ছেড়ে উঠে প্রথমে মৌবনিকে ডাকতে গেল। মৌবনি অঘোরে ঘুমোচ্ছে। শ্রেয়সীকে ডাকতে গিয়ে একটু ইতস্তত করল প্রয়াস। কয়েকদিন আগের একটা ঘটনা মনে পড়ে যাওয়ায় ভেতরে তোলপাড় হয়ে গেল ওর। শেষ পরীক্ষার দুদিন আগে কয়েকটা নোটস নিতে শ্রেয়সীর বাড়ি গিয়েছিল ও। হঠাৎ শ্রেয়সী বলে উঠল, আমরা কিন্তু প্রেমটা করতেই পারি। এমনিতেই সবাই ভাবে আমরা প্রেম করি, করবি? প্রথমে মজা ভেবে হেসেই উড়িয়ে দিচ্ছিল প্রয়াস, কিন্তু শ্রেয়সীর ভাব দেখে হাসতে সাহস পেল না। আর একটাও কথা বলেনি শ্রেয়সী। প্রয়াসও ফিরে এসেছিল সেদিন। তারপর আর এই বিষয়ে কোনো কথা হয়নি ওদের মধ্যে। একা দুজনে থাকেও নি এরপর। বেড়াতে আসার আগে যেদিন গিয়েছিল সেদিন ভেবেছিল এই বিষয়ে কথা বলবে, কিন্তু সেদিন তো শ্রেয়সী বাড়িতেই ছিল না। এখন আর শ্রেয়সীকে ডাকতে সাহস হলো না প্রয়াসের। একাই এসে দাঁড়ালো ট্রেনের দরজায়। ব্যারেজের ওপর উঠে পড়েছে ট্রেন। চাঁদের আলোয় ঝিকমিক করছে নদীর জল। পায়ের নিচ দিয়ে মনে হচ্ছে সরে সরে যাচ্ছে গঙ্গা। দরজার হাতলটা ধরে একটু বাইরের দিকে মুখ বাড়ালো প্রয়াস। ঠান্ডা জলো হাওয়া চোখ মুখ ছুঁয়ে বেরিয়ে গেল। প্রয়াস, শ্রেয়সীর গলা শুনে পিছনে ফিরল ও। চলে এলি, আমায় ডাকলি না তো? বলে উঠল শ্রেয়সী। সেদিন কিন্তু আমি কথাগুলো মজা করে বলিনি। কথাটা শুনে আবার প্রচন্ড হকচকিয়ে গেল প্রয়াস। কি বলবে বুঝে উঠতে পারল না। একটু ইতস্তত করে কিছু একটা বলতে গেল, ওকে থামিয়ে শ্রেয়সী বলে উঠল, তোকে কিছু বলতে হবে না। আমি আমি সত্যি খুব ভালোবাসি তোকে, বন্ধুত্বের থেকে একটু বেশি। তবে আমি একদমই চাই না আমাদের সম্পর্কটা এখন যা আছে তার থেকে খারাপ হোক। আমার সাথে কথা বলতে তুই দ্বিধা করিস। প্রয়াস কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরের দিকে। তারপর শ্রেয়সীর দিকে তাকিয়ে বলল, আমি চাই আমাদের বন্ধুত্বটুকুই থাকুক, তার বেশি কিছু না। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল দুজনে। শ্রেয়সীর দু চোখে জলের ধারা নেমে এসেছিল। খানিক পরে নিজেকে সামলে নিল শ্রেয়সী। যখন আস্তে আস্তে অন্ধকার কেটে যাচ্ছে, তারা ফিরে এলো সিটে। ঘুম আর হবে না। জানলার ধারে বসে বসেই কেটে গেল বাকি সময়টা। এনজেপিতে নেমে ব্রেকফাস্ট করে গাড়ি ঠিক করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল। লাগেজ প্যাক করে বেরোতে আর একটু বেশি। গাড়ি খানিক দূর এগোতেই ঘুমে ঢুলে পড়ল শ্রেয়সী। একটু পরেই আশেপাশের চিত্র পরিবর্তন হতে শুরু করল। সেবক ব্রিজের পাশ দিয়ে গাড়িটা যেতেই সমরবাবু ঘোষণা করলেন, আমরা তবে অফিসিয়ালি পাহাড়ে চলে এলাম। প্রায় 4 ঘন্টার জার্নি। তিস্তা নদীকে ডান পাশে রেখে এগিয়ে যাচ্ছে গাড়ি। আশপাশটাকে মনের মধ্যে যতটা সম্ভব শুষে নিচ্ছে প্রয়াস। পরে গিয়ে সাদা পাতায় ধরে রাখবে। মৌবনি উদাস হয়ে কিছু একটা ভাবছিল। একবার কাল রাতের কথা মনে হলো প্রয়াসের। ট্রেন থেকে নামার সময় অবশ্য শ্রেয়সী বলেছে, নো মোর হার্ট ফিলিংস, নো মোর অকওয়ার্ডনেস। তারপর থেকে আগের মতোই খুনসুটি করেছে ওর সাথে। তবে গোটাটা স্বাভাবিক হতে এখনো সময় লাগবে। আপাতত বাইরে প্রকৃতির দিকেই মনোনিবেশ করল ও। বাংলা পেরোতেই আশপাশের সবুজ কমে এসে একটা রুক্ষ পাহাড়ি ভাব দেখা দিল। ঠিকঠাক সময়ে গাড়ি এসে পৌঁছলো গ্যাংটক। যে হোটেলে তাদের থাকার কথা, সেখানে গাড়ি এসে দাঁড়ানোর পর ওরা নামতেই এক ভদ্রলোক হাসি মুখে এগিয়ে ওদের দিকে এলো। হ্যালো স্যার।
বলে এসেই সমরবাবুকে টিপ করে একটা প্রণাম করলো। প্রয়াস, মৌবনি আর শ্রেয়সী প্রথমে ভেবেছিল হোটেলেরই কেউ হবে, কিন্তু সমরবাবুকে প্রণাম করায় তারা একটু অবাকই হল। সমরবাবু এবার আলাপ করিয়ে দিলেন ভদ্রলোকের সাথে। ওর নাম অনুষ্টুপ, যাদবপুরে আমার ছাত্র ছিল, এখন গ্যাংটকে সিকিম ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, আমি আসবো জানিয়েছিলাম, বলেছিল একবার দেখা করে যাবে, তা আজকেই চলে আসবে বুঝতে পারিনি। আপনি ওই মুখোশের ব্যাপারটা বলার পর থেকে আমি তো বেশ এক্সাইটেড ছিলাম। আর লাচেন তো আমি মাঝে মাঝেই চলে যাই, ছুটি ছাটা পেলে নিজেই ড্রাইভ করে যাই। যে ভদ্রলোকের কথা আপনি বললেন, সেই ভদ্রলোককে আমি চিনি, তার দোকানে গেছি আমি। এই বিষয়ে বেশ জ্ঞান আছে ওনার। আর লাচেনে আমার এক কলিগের একটা সুন্দর বাড়িও আছে, সে এখন আমেরিকায়, আমি গেলে ওখানেই থাকি। আপনারা বললে আপনাদেরও ব্যবস্থা করে দিতাম, বলে উঠলেন ভদ্রলোক। না না, আমাদের তো সব ব্যবস্থা করেই দিয়েছেন অজিতবাবু, সমরবাবু জানালেন। ভদ্রলোকের মাঝারি হাইট, গায়ের রং বেশ ফর্সা, চোখে মোটা ফ্রেমের চশমা, সুন্দর গোঁপ যার নিয়মিত যত্ন নেওয়া হয় বোঝা যাচ্ছে। একটা শার্ট আর জিন্স পরে আছেন, ডান হাতের অনামিকায় একটা সোনার আংটি, বয়স আন্দাজ 34-35, পিঠে একটা কালো ব্যাগ। হোটেলে ঢুকে চেক ইন করে সবাই মিলে রুমে ফিরে গেল। অনুষ্টুপ বলে গেল সবাইকে ফ্রেশ হয়ে থাকতে তিনি এসে একটা জায়গায় খাওয়াতে নিয়ে যাবেন। ওরা ফ্রেশ হয়ে নিচে নামার খানিকক্ষণের মধ্যেই চলে এলো অনুষ্টুপ। সকলেরই বেশ খিদে পেয়েছে। অনুষ্টুপ ওদের একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, যেখানে সুস্বাদু থুকপা আর ডাম্পলিং দিয়ে লাঞ্চ সারালো ওরা। বেরিয়ে সমরবাবু বললেন, তোরা অনুষ্টুপের সাথে একটু আশপাশটা ঘুরে দেখতে পারিস চাইলে, আমি যাই একটু গড়িয়ে নি। ওরা যখন ঘুরে ফিরে ঘরে ফিরল তখন সন্ধে পেরিয়ে গিয়েছে। অনুষ্টুপ বেশ মজার লোক, অ্যাডভেঞ্চার প্রিয়। সিকিমটা বেশ ভালো করেই ঘুরে ফেলেছেন, মাঝে মাঝে ট্রেকিংয়ে যান, বিচিত্র অনেক অভিজ্ঞতা আছে। একবার নাকি তুষার ঝড়ে পড়েছিলেন, কোনো মতে বেঁচে ফিরেছেন। সিকিমের বিভিন্ন কমিউনিটির অনেক গল্প জানা আছে, প্রাচীনকাল থেকে সেসব চলে আসছে তাদের মধ্যে। তারা অনেকেই তন্ত্রে বিশ্বাসী, তাদের অভিশাপ ভুলে যাওয়ার এমন অনেক রোমহর্ষক গল্প আছে যেগুলো শুনলে গায়ে কাঁটা দেয়। ঘরে ঢুকেই প্রয়াস বলল, এই অনুষ্টুপের কিন্তু পয়সা কড়ির অবস্থা হালে খুব একটা ভালো না। কি করে বুঝলি? জিজ্ঞেস করলো শ্রেয়সী। ভদ্রলোক সিগারেটের দোকানে প্রথমে একটা দামি ব্র্যান্ডের সিগারেট চাইতে গিয়ে সামলে নিয়ে কম দামি সিগারেট নিলেন, তারপর সেটা ধরিয়ে খুবই কাশলেন। নতুন খেলে এমনটা হয়, কিন্তু ওনার দাঁত দেখে বোঝা যায় উনি অনেক দিন খান। সাধারণত দামি সিগারেট খান, এখন হঠাৎ কম দামি খেতে হচ্ছে বলে এই অবস্থা। প্রথম যখন দেখা হলো তখন টার্টলের শার্ট পরেছিলেন, উডল্যান্ডের জুতো, যেগুলো দেখে বোঝা যায় অন্তত বছর দেড়েক আগে কেনা, অথচ ব্যাগটা একদম লোকাল, যেটা রিসেন্টলি কেনা হয়েছে। যিনি গোঁপটা অত সুন্দর করে মেনটেন করেন, চুলেও বোধহয় কোনো প্রোডাক্ট মাখেন, তিনি তার অ্যাপিয়ারেন্স নিয়ে বেশ সচেতন। সব কিছু দামি পড়েছেন, অথচ ওরকম একটা ব্যাগ। বাধ্য না হলে এইটা নিয়ে উনি বেরোতেন না। এক টানা বলে থামল প্রয়াস। বাবা, প্রয়াসের তো দুর্দান্ত অবজারভেশন, বলে ওঠেন সমরবাবু। পরের দিন সকালেই ওদের বেরোনো, তাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ল সবাই। সেদিন রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখল মৌবনি। লম্বা সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছে ও, বালির পাড় নয়, পাথুরে রাস্তা। সাবধানে এগোতে হচ্ছে ওকে। কেউ একজন মাঝে মাঝে হাতছানি দিয়ে ডাকছে যেন, তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। সামুদ্রিক হাওয়ার ঝাপটায় ওর বেশ শীত করছে। একটু পরে বুঝতে পারলো একজন শাড়ি পরা মহিলা ওকে ডেকে নিয়ে যাচ্ছে। শাড়িটা আটপৌড়ে মতো করে পরা, এখন সাধারণত শাড়ি ওভাবে কেউ পরে না। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে ওকে? প্রাণপণে একবার চেঁচালো মৌবনি। তখনই সেই রহস্যময় নারী মূর্তি মুখটা ফেরালো। কিন্তু এ কি, তার মুখে অজিতবাবুর মুখোশটা কেন? প্রচণ্ড ভয়ে টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল মৌবনি, আর তখনই ঘুমটা ভেঙে গেল। হাওয়ায় জানলাটা খুলে গেছে,
গায়ের চাপাটা সরে গিয়ে শীত করছে ওর। জানলাটা বন্ধ করে গায়ের চাপাটা ঠিক করে শুয়ে ঘড়ি দেখল মৌবনি। রাত 3:10। স্বপ্নটার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল ও। কুয়াশা ঘেরা পাথুরে রাস্তা, সামনে দিয়ে পাহাড় কেটে লম্বা সিঁড়ি উঠে গেছে। সেই সিঁড়ি শেষে একটা বৌদ্ধ গুম্ফার চূড়াটুকু মেঘের ফাঁক দিয়ে নিচ থেকে দেখা যাচ্ছে। একটি লোক দাঁড়িয়েছিল ওই সিঁড়ির নিচে। পরনে সেরকম শীতের পোশাক বলতে কিছুই নেই, একটা চাদর জড়ানো। কোনো মতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে লোকটা চড়তে শুরু করলো সিঁড়ি দিয়ে। বেশ খানিকটা উঠে যাওয়ার পর গুম্ফা থেকে এক লামার নজর পড়ল লোকটার ওপর। গুম্ফার রোজগারের কাজের দায়িত্ব এই লামার। তিনি একটু পরে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালেন। গুম্ফার লোকটা ততক্ষণে উঠে একেবারে সামনে পৌঁছে গেছে তার। কি চাও তুমি? গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন লামা। এখানে একটু আশ্রয়, উত্তর দিল লোকটা। এ বড় কঠিন পথ, অনেক সাধনার পথ, সবার জন্য নয়, তুমি ফিরে যাও, বলে দরজা বন্ধ করে দিলেন তিনি। খানিক পরে লক্ষ্য করলেন লোকটি তখনও সেখানেই বসে আছে, ঠান্ডায় প্রায় মারা যাওয়ার অবস্থা। লোকটি বেশিক্ষণ ওইভাবে থাকলে আর বাঁচবে না বুঝে তাকে ভেতরে নিয়ে এলেন লামা। আগুনের পাশে বসিয়ে গরম জল দিলেন। জল খেয়ে লোকটি ডুকরে কেঁদে উঠল। আমার আর কেউ কোথাও নেই, আপনাদের আপনাদের চরণে আমাকে ঠাঁই দিই। বেশ, কাল সকাল থেকে শুরু হবে তোমার শিক্ষা। দেখি তুমি উত্তীর্ণ হতে পারো কিনা, বললেন লামা। লোকটির হাতে একটি জিনিস ছিল চাদরে ঢাকা। সেটি লামার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা আমার প্রাণের ধন, আপনার কাছে গুচ্ছিত রাখছি। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ওরা চারজন। অনুষ্টুপ জানালো সে কয়েকটা দিনের ছুটি নিয়ে যত শীঘ্র পারবে চলে আসবে। কিছু না হোক কটা দিন ঘোরা বেড়ানো অন্তত হবে। আবার 4 ঘন্টা মতো জার্নি। এখানে কোথাও পাহাড় একদম ন্যাড়া, পাথর বেরিয়ে আছে, কোথাও আবার বড় বড় গাছপালা। তবে ডুয়ার্স বা দার্জিলিংয়ে যেরকম পরপর চা বাগান দেখা যায়, এখানে সেইটা বিশেষ চোখে পড়ে না। পাহাড়ের বাঁকগুলো অসম্ভব প্যাঁচাল। ওদের ড্রাইভার, যার নাম ডেভিড, অত্যন্ত সাবধানে আর সতর্কতার সাথে চালিয়ে নিয়ে যাচ্ছিল গাড়িটা। একটু পরে দূরে পাহাড়ের চূড়ায় দেখা দিল বরফ। কলকাতাবাসীদের বরফ দেখলে যে কি অনাবিল আনন্দ হয় তা বলে বোঝানো যাবে না। সময় মতোই গাড়ি পৌঁছে গেল লাচেন। মাইকেল প্রধান নামের এক ব্যক্তির হোমস্টেতে থাকার ব্যবস্থা করেছিলেন অজিতবাবু। ওনারই আর একটা বাড়ি ভাড়া নিয়েছেন অজিতবাবু নিজে। একতলায় ওনার দোকান আর 2 তলায় তিনি থাকেন। পরিবার দিল্লিতে থাকে। ভদ্রলোকের কথাবার্তায় একটা বুদ্ধিদীপ্ত চটজলদি ব্যাপার আছে। বেশি বাড়তি কথা বলেন না, যা বলেন একদম মেপে। বোঝা যায় ব্যবসাটা উনি ভালোই বোঝেন। লোককে কনভিন্স করাতে ওনাকে বেশি বেগ পেতে হয় না। হাইট বেশি না, মাথায় হালকা টাক আছে। একটা কালো কোট পরেছিলেন, যদিও রোদের তেজ বেশি নয়, তবু চোখে একটা সানগ্লাস। ওরা আসতেই 2 হাত তুলে অভ্যর্থনা জানালেন। সব ব্যবস্থা করা আছে, আর মাইকেল একদম আমার নিজের লোকের মতো, কোনো সমস্যা হবে না আপনাদের। ওপরে 2টো ঘরের ব্যবস্থা করা হয়েছে। একটি 18 বছরের ছেলে বেরিয়ে এসে ওদের ব্যাগপত্র নিয়ে চলে গেল। আচ্ছা, ওই জিনিসটা কখন দেখা যায়? অতি উৎসাহে প্রশ্ন করে শ্রেয়সী। অজিতবাবু হেসে বলেন, আরে অত তাড়া কিসের, আপনারা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিন, তারপরে দোকানে নিয়ে যাব আপনাদের। যত তাড়াতাড়ি সম্ভব ওরা গরম জলে স্নান সেরে খাওয়া দাওয়া করে নিল। শ্রেয়সীর তো আর তর সইছে না। বাকিরা বাইরে প্রকাশ না করলেও ভেতরে একটা চাপা উত্তেজনা তো ছিলই। ঠিক বিকেল 5টার সময় এসে হাজির হলেন অজিতবাবু। চলুন যাওয়া যাক। হোমস্টে থেকে অজিতবাবুর দোকানটা হেঁটে 5 মিনিটের একটু বেশি, কিন্তু বেশ খানিকটা পথ চড়াই উঠতে হয়,
তাই ওরা বেশ হাঁপিয়ে পড়েছিল। দোকানটার মধ্যে হালকা একটা নীল আলো জ্বলছে। প্রয়াস, মৌবনি বা শ্রেয়সী এর আগে কখনোই কোনো অ্যান্টিকের দোকান দেখেনি। ওরা অবাক হয়ে আশপাশটা দেখছিল। সব জিনিসপত্রই বহু প্রাচীন, কিন্তু মেনটেন করা হয়েছে সেটা বোঝা যায়। একদিকে শোকেসের মধ্যে প্রচুর বাসনপত্র, মাটির গ্লাস, কাপ, পট, অজানা ধাতুর থালা, বাটিও আছে। প্রতিটার উপরেই নানা প্রকারের ডিজাইন করা। সেই ডিজাইন যে অত্যন্ত নিপুণ হাতে তৈরি তার ছাপ স্পষ্ট। এছাড়াও আছে অনেক আসবাবপত্র, কেটলি, এমনকি অ্যাস্ট্রেও, আয়না বসানো ছোট হাত বাক্স, সাজগোজের জিনিস রাখার জন্য আরও কত কি। একদিকে বেশ কয়েকটা মুখোশ ঝোলানো। অজিতবাবু যে ছবিটা পাঠিয়েছিলেন সেই আদলেরই মুখোশ, কিন্তু রঙগুলো আলাদা। কয়েকটা বহু পুরনো কাপড়ের উপরে আঁকা বৌদ্ধ দেবতার ছবি বা ম্যান্ডালা, এগুলোকেই থানকা বলে। আর আছে কারুকার্য করা আয়না, কার্পেট, দেওয়ালে সাজানোর বৌদ্ধ প্রার্থনা লেখা কাপড়, বেশ কিছু প্রাচীন পুঁথির মতো দেখতে জিনিসও চোখে পড়ে। অজিতবাবু দোকানে ঢুকেই পাশের একটা ছোট ঘরের চাবি খুলে ভেতরে গেলেন। একটু পরে ফিরে এলেন হাতে একটা স্বচ্ছ ফাইবারের বাক্স নিয়ে, যার মধ্যে সেই মুখোশটা। মুখোশটা দেখে একটু গা শিরশির করে উঠল মৌবনির। কাল রাতে দেখা স্বপ্নটা মনে পড়ে গেল। বাক্সটা টেবিলে রেখে অত্যন্ত সন্তর্পণে তার মধ্যে থেকে মুখোশটা বের করলেন অজিতবাবু। তারপর সেটা সাবধানে সমরবাবুর হাতে দিয়ে বললেন, এই মুখোশটা বেশ কয়েক পুরুষ আমাদের পরিবারে আছে। এর গল্প আমি, আমার বাবা, ঠাকুরদা প্রত্যেকেই ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। এই মুখোশে আছে নাকি কোনো এক বৌদ্ধ সাধুর আশীর্বাদ। এই মুখোশের জন্যই নাকি আমাদের একদিন অনেক সৌভাগ্য আসবে। কি যে সেই আশীর্বাদ, কেনই বা ভাগ্য ফিরবে, কিছুই আমরা উদ্ধার করতে পারিনি। শুধু বংশ পরম্পরায় এই গল্প শুনিয়ে গিয়েছি। আমার বাবা ছিলেন অঙ্কের মাস্টার, এসব নিয়ে কখনোই মাথা ঘামাননি। আমিও ব্যবসা ফেঁদেছিলাম, এসব নিয়ে ভাবার সময় ছিল না। তারপর তো শুরু করলাম সিকিমে এই দোকানটা। তখনই লোকের মুখে শুনতাম বৌদ্ধ সাধুদের সব অসাধারণ ক্ষমতা। সেই থেকে এই মুখোশ নিয়ে আগ্রহটা বেড়েছে, তবে এখনও এটার কোনো সুরাহা হয়নি। সাদা চোখে তো কিছুই বুঝলাম না, আর এমনিতেও এ মুখোশ খুবই মামুলি, আকছার কিনতে পাওয়া যায়। শ্রেয়সীর হাতে এই মুখোশটা তুলে দিয়ে বললেন সমরবাবু। তারপর একে একে প্রয়াস আর মৌবনিও ঘুরিয়ে ফিরিয়ে দেখল মুখোশটা। মুখোশের ভেতরের দিকটা কেমন বেশি খসখসে ঠেকল প্রয়াসের। সাধারণত এদিকটা মসৃণ হয়, আর কেমন যেন খাঁজ কাটাও আছে। ও তাড়াতাড়ি নিয়ে গিয়ে সমরবাবুকে দেখালো ওই দিকটা। অজিতবাবু তাই দেখে বললেন, হ্যাঁ, ভেতরের দিকটায় আঁকিবুকি ধরনের কিছু কাটা আছে বটে, তবে ওইটার কোনো মানে আছে বলে তো মনে হয়নি। প্রথমে আমি ভেবেছিলাম সংকেত ধরনের কিছু। আমার চেনা জানা দু একজন এক্সপার্ট আছে, তারাই আমার জিনিসপত্র যাচাই করে। তাদের দেখিয়েছিলাম, তারা তো কিছুই বুঝতে পারেনি। সংকেত বলতে গুপ্তধনের কি? জিজ্ঞেস করে মৌবনি। ইতিমধ্যে মুখোশটাকে আলোর কাছে ধরে টেবিলে পড়ে থাকা একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালো করে খুঁটিয়ে দেখছিলেন সমরবাবু। গুপ্তধনের কোনো গল্প তো আমার বাড়িতে শুনিনি কখনো। আমার কোনো পূর্বপুরুষের এত ধনসম্পদ ছিল বলে মনেও হয় না যে আবার লুকিয়ে রেখে যেতে হবে। এই রেখাগুলো উদ্দেশ্য নিয়েই করা হয়েছে, এগুলো র্যান্ডম নয়। এর মধ্যে একটা প্যাটার্ন আছে, কিছু একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে নিশ্চিত। আরো ভালো স্টাডি করে দেখতেই হচ্ছে, বললেন সমরবাবু। আপনি তবে নিয়ে যান ওটা বাক্স সমেত, সাবধানে রাখবেন। যদি কিছু উদ্ধার করতে পারেন তবে তো ভালোই হয়, বলেন অজিতবাবু। তারপর বাড়ি ফেরা থেকেই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে মুখোশটা নিয়ে বসে আছেন সমরবাবু। একসময় প্রয়াসকে বললেন, অনুষ্টুপকে একটা ফোন করো তো, কয়েকটা বইপত্র বলছি ওদের লাইব্রেরিতে পাওয়া গেলে নিয়ে যত তাড়াতাড়ি পারে চলে আসতে বলো। ঠিক 9:30 ঘরেই ডিনার দিল। আর একটু রাতে প্রধানবাবু এসে বলে গেলেন, আগামীকাল আপনাদের কিন্তু ইয়ুমথাম যাওয়ার কথা, সকাল 8টার মধ্যে রেডি হয়ে থাকবেন। প্রয়াস রাতে যখন ঘুমোতে গেল তখনও সমরবাবু মুখোশ আর খাতা পেন নিয়ে বসে আছেন। তার চোখে মুখে নতুন কিছু আবিষ্কারের আশা।
মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।